আপনি হয়তো ভার্সেল অথবা নেটলিফাইয়ের ওয়ান ক্লিক ডেপ্লয় এক্সপিরিয়েন্সটা খুব পছন্দ করেন। তবে এখানে একটা কিন্তু আছে। যতক্ষণ না আপনার অ্যাপ বড় হতে শুরু করে, সার্ভিস বাড়তে থাকে, আর হঠাৎ করে বিলটা পুরোপুরি আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এখন ভাবুন তো, একই রকম সহজ ডেপ্লয়মেন্ট কিন্তু নিজের ভিপিএসে, পুরো কন্ট্রোল আপনার হাতে, আর খরচটা ফিক্সড। এরকম হলে ভালো হতো না? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হোস্টিঙ্গার ভিপিএসে কুলিফাই ব্যবহার করে আপনি নিজেই একটি ভার্সেল স্টাইল সেটআপ বানাতে পারেন। আমরা একটা রিয়েল নেক্সট.js অ্যাপ ডিপ্লয় করব, ডেটাবেস হিসেবে পোস্টগ্রেসিকিউএল যোগ করব, ডোমেন সেট আপ করে এসএসএল চালু করব, এমনকি অটো ডিপ্লয় আর রোল ব্যাকের মতো সিআইসিডি পর্যন্ত সব কিছু ধাপে ধাপে সেট আপ করে ফেলব, একদম সহজে। কোনো একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে লক হয়ে থাকার ঝামেলা ছাড়াই। আপনি যদি একটি প্রোডাকশন গ্রেড পাওয়ার চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ধরুন আপনি একটা নেক্সট.js প্রজেক্ট বানালেন, বা নোট.js, লারাভেল, জ্যাঙ্গো দিয়ে কোনো ফুল স্ট্যাক অ্যাপ তৈরি করলেন। ডিপ্লয় করার সময় এখন সবচেয়ে কমন অপশন হলো ভার্সেল, নেটলিফাই, রেন্ডার এই ধরনের প্ল্যাটফর্ম। গিটহাব রিপোজিটরি কানেক্ট করলেন, বিল্ড হলো, ডিপ্লয় হলো, একটা লাইভ ইউআরএল পেলেন, এসএসএল অটো কানেক্টও হলো, আর নতুন কিছু চেঞ্জ করলে কোড পুশ করলেই অটো ডিপ্লয় হয়ে যাচ্ছে। শুরুতে এটা খুব সহজ লাগে, কারণ কাজ দ্রুত হয় আর মাথা ঘামাতে হয় না। কিন্তু প্রজেক্ট একটু বড় হলেই ধীরে ধীরে সমস্যা চোখে পড়ে। একসময় বুঝবেন আপনার অ্যাপের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওই প্ল্যাটফর্মগুলোই নিয়ে নিচ্ছে। শুধু ফ্রন্ট এন্ড থাকলে ঠিক আছে, কিন্তু ডেটাবেস, ক্যাশিং, ব্যাকগ্রাউন্ড জব, ক্রন, ফাইল আপলোড, একাধিক সার্ভিস অ্যাড করতে গেলে সব কিছু আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আর খরচের দিকটাও আস্তে আস্তে বোঝা যায়। ট্রাফিক বাড়লেই বিল বাড়ে, বিল্ড বেশি হলে চার্জ বাড়ে, আর মাস শেষে ঠিক কত টাকা আসবে সেটা আগেভাগে বোঝাও কঠিন হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই মনে হয়, নিজের একটা ভিপিএস নিলে সবকিছু কি বেশি কন্ট্রোলে রাখা যেত না? কিন্তু ভিপিএস নিলেই যে সবকিছু হঠাৎ সহজ হয়ে যাবে, ব্যাপারটা আসলে কিন্তু এমন না। ভিপিএস মানেই কিন্তু শুরুতে আপনি শুধু একটা খালি সার্ভারই পান, আর কিচ্ছু পান না। তারপর একটার পর একটা ঝামেলা শুরু হয়। রিভার্স প্রক্সি বসানো, এসএসএল সেট করা, ডিএনএস ঠিক করা, ডকার কনফিগ করা, ডিপ্লয়মেন্টের ফ্লো বানানো, লগ দেখা, সার্ভিস রিস্টার্ট করা, আর দরকার হলে রোল ব্যাকের ব্যবস্থা রাখা। এরপর সবচেয়ে কঠিন কাজ শুরু হয়, এমন একটা সিস্টেম বানানো যাতে শুধু গিট পুশ করলেই অ্যাপ অটো আপডেট হয়ে যায়। আগে যদি প্রোডাকশন সার্ভার রেগুলার হ্যান্ডেল না করে থাকেন, তাহলে প্রথম কয়েকদিন আসলে কোডের চেয়ে বেশি সময় যায় এই থিঙ্কিংয়ে। কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোনটা কেন কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি। আর এই জায়গাটাতেই কুলিফাই আসলে ব্যাপারটা অনেক সহজ করে দেয়। কুলিফাই হলো একটা সেলফ হোস্টেড ডেপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম। সহজ করে বললে, নিজের ভিপিএস এর ভিতরেই আপনি একটা ভার্সেল বা নেটলিফাই টাইপ ড্যাশবোর্ড বানিয়ে ফেলতে পারেন। এখান থেকে অ্যাপ ডিপ্লয় করা, ডেটাবেস রান করা, ডোমেইন সেট করা, এসএসএল অন করা, লগ দেখা, রিস্টার্ট বা রিডিপ্লয় সব কিছু এক জায়গা থেকেই করা যায়। ভেতরে ভেতরে ডকার ব্যবহার হওয়ায় অ্যাপ আর সার্ভিসগুলো আলাদা থাকে। সেটআপটা বারবার একইভাবে করা যায়, আর মেনটেন করাও অনেক সহজ হয়ে যায়। এই ভিডিওটা হোস্টিঙ্গারের সাথে পার্টনারশিপে করা। আমরা এখানে একটি হোস্টিঙ্গার ভিপিএস কিনবো এবং সেটার উপরে কুলিফাই সেটআপ করব। হোস্টিঙ্গারের সাথে কুলিফাই সেটআপ করা একদম সহজ, আর এই কারণে হোস্টিঙ্গার খুব ভালো একটা অপশন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রিয়েল ডেপ্লয়মেন্ট সেটআপ বানানো যায়, যেখানে নেক্সট.js অ্যাপের সাথে পোস্টগ্রেসিকিউএল ডেটাবেস থাকবে, আর পুরো সেটআপটা কাস্টম ডোমেইন আর এসএসএল দিয়ে সিকিউর করা থাকবে। তো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমি হোস্টিঙ্গারের ল্যান্ডিং পেজে আছি। এখান থেকে উপরের নেভিগেশন মেনুতে থাকা প্রাইসিং অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা সরাসরি প্রাইসিং পেজে চলে এসেছি। এখন এই পেজ থেকেই আমি ভিপিএস হোস্টিং ট্যাবে ক্লিক করছি। দেখুন, সামনে হোস্টিঙ্গারের সব ভিপিএস প্ল্যান একসাথে দেখা যাচ্ছে। এখানে স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন, হোস্টিঙ্গার এই মুহূর্তে 4টা মেইন ভিপিএস প্ল্যান দেখাচ্ছে: KVM1, KVM2, KVM4 আর KVM8। প্রত্যেকটা প্ল্যানেই এখন ভালো ডিসকাউন্ট চলছে। KVM1 শুরু হচ্ছে প্রায় $4.99 থেকে, যেখানে একটা সিপিইউ, 8 জিবি র্যাম আর NVMe স্টোরেজ আছে। এটা মূলত ছোট টেস্টিং বা একদম লাইট ওয়েট কাজের জন্য ঠিক আছে। এরপর যেটা চোখে পড়ে সেটা হলো হোস্টিঙ্গারের KVM2 প্ল্যান। মজার ব্যাপার হলো, ওরাই এটাকে মোস্ট পপুলার বলে হাইলাইট করছে। এখানে 2টা সিপিইউ কোর, 8 জিবি র্যাম, 100 জিবি NVMe স্টোরেজ আর 8 টেরাবাইট ব্যান্ডউইথ দিচ্ছে। স্পেসিফিকেশনটা মোটামুটি পারফেক্টই বলা যায়। দামটাও এখন বেশ রিজনেবল, আর লং টার্মে নিলে মাসে কত খরচ হবে সেটা নিয়ে আলাদা করে চিন্তা করতে হয় না। সব মিলিয়ে নেক্সট.js অ্যাপ চালানো, সাথে ডেটাবেস আর কুলিফাই একসাথে সেট আপ করার জন্য এটা একটা ভালো ব্যালেন্সড অপশন। খুব বেশি ওভারকিল না, আবার কমও না। তারপর আছে KVM4 আর KVM8, যেগুলো মূলত হেভি কাজের জন্য বানানো। KVM4-এ আপনি পাবেন 4টা করে সিপিইউ, 16 জিবি র্যাম, সাথে আরও বেশি স্টোরেজ আর ব্যান্ডউইথ। আর KVM8-এ তো সবকিছুই আরও বেশি লেভেলে।
এই প্ল্যানগুলো সাধারণত কাজে আসে যখন বড় ট্রাফিক থাকে, একাধিক সার্ভিস একসাথে চালাতে হয় বা হেভি প্রোডাকশন লোড সামলাতে হয়। কিন্তু এই সেটআপটার ক্ষেত্রে আপনার এতটা পাওয়ারের দরকার নেই। অপ্রয়োজনীয় রিসোর্স নিয়ে শুধু খরচ বাড়ানোর কোনোই মানে হয় না। সব দিক থেকে চিন্তা করলে পারফরমেন্স, স্টোরেজ আর খরচের মধ্যে সবচেয়ে ভালো ব্যালেন্সটা আসলে কেভিএম টু প্ল্যানেই পাওয়া যায়। প্রয়োজনের তুলনায় না কম, আবার অযথা বেশি কিছু নিয়েও বসতে হচ্ছে না। তাই আমরা কেভিএম টু প্ল্যানটাই সিলেক্ট করছি। এখন আমি চুজ প্ল্যান বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই আমাকে কার্ট পেজে নিয়ে এসেছে। এখানে পিরিয়ড সেকশনে দেখা যাচ্ছে আমরা কত মাসের জন্য ভিপিএস নিতে চাই। ১ মাস, ১২ মাস আর ২৪ মাস, এই ৩টা অপশান আছে। আমরা এখানে ২৪ মাস সিলেক্ট করছি, কারণ লং টার্ম নিলে মাসিক খরচটা কম পড়ে, আর পরে বাজেট নিয়ে বারবার চিন্তা করতে হয় না। এর সাথে ডেইলি অটো ব্যাকআপ অপশনটাও আমরা নিচ্ছি। প্রোডাকশনের জন্য এটা খুবই দরকারি। ভুল করে কিছু ডিলিট হয়ে যাওয়া, কোনো কনফিগ ব্রেক হয়ে যাওয়া বা আপডেটের পরে সার্ভার ঠিকমতো না চলা, এই টাইপের ঝামেলা হতেই পারে। তখন এই ব্যাকআপ থেকেই সহজে আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। হোস্টিঙ্গার নিজেও এটাকে রেকমেন্ডেড হিসেবে দেখাচ্ছে, আর বাস্তবে চিন্তা করলে প্রোডাকশন সেটআপের জন্য এটা নেওয়াই সবচেয়ে সেফ। এখন আমরা সার্ভারের লোকেশন সিলেক্ট করব। এখানে একাধিক লোকেশন অপশন দেখা যাচ্ছে, আর এই লোকেশনটাই ঠিক করে দেবে আমাদের সার্ভারটা কোন দেশে ফিজিক্যালি থাকবে। এই সিদ্ধান্তটা আসলে বেশ গুরুত্বপূর্ণ, কারণ যেসব জায়গা থেকে বেশি ইউজার অ্যাপ ব্যবহার করবে, সার্ভার যদি তাদের কাছাকাছি থাকে তাহলে স্পিড ভালো পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে মূল ইউজাররা এশিয়া রিজিয়নের, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া আর আশেপাশের দেশগুলো থেকে অ্যাপ ব্যবহার করবে। এদিক থেকে দেখলে মালয়েশিয়া লোকেশনটা সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে আমাদের, তাই না? এতে করে অ্যাপ ফাস্ট লোড হবে, পেজ রেসপন্স টাইম কম থাকবে, আর একই সাথে এসএসএইচ দিয়ে সার্ভারে কানেক্ট করা আর ড্যাশবোর্ড অ্যাক্সেস করাও অনেক ফাস্ট হবে। এই জন্যই আমরা এখানে মালয়েশিয়া সিলেক্ট করেছি। হোস্টিঙ্গার যেহেতু খুবই ইউজার ফ্রেন্ডলি, তাই ভিপিএস কেনার সময়ই অপারেটিং সিস্টেম সিলেক্ট করার অপশন দিচ্ছে। এখানে আলমা লিনাক্স, ডেবিয়ান, উবুন্টু, সেন্টওয়েস, প্রায় সব জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোই দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো বিষয়টা হলো হোস্টিঙ্গার এখানে ওএস উইথ প্যানেল অপশনও দিচ্ছে। আমরা যেহেতু কুলিফাই ব্যবহার করব, তাই ডিফল্টভাবে কুলিফাই প্যানেলও দেওয়া আছে। চাইলে ক্লাউড প্যানেল, সি প্যানেল, টাইনি সিপি এর মতো অন্য প্যানেলও নেওয়া যাবে। এতে করে আলাদা করে নিজে নিজে সব সেট আপ করার ঝামেলা একদম কমে যাবে আমাদের। আসলে হোস্টিঙ্গার আমাদের এই পেইন পয়েন্টটা ভালোভাবেই বুঝে ফেলেছে, তাই আগেভাগেই এসব সেট করে দিয়ে আমাদেরকে প্রোডাকশনের কাজে বেশি ফোকাস করার অপশন দিচ্ছে। এর সাথে আরেকটা ভালো সুবিধা হলো হোস্টিঙ্গার এখানে অ্যাপ্লিকেশন অপশনও দিচ্ছে। এখান থেকে N8N, ওয়ার্ডপ্রেস, ডকারের মতো অনেক অ্যাপ এক ক্লিকে ইনস্টল করা যায়। এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকার কারণেই হোস্টিঙ্গার আমাদের কাছে সত্যি ভালো একটা অপশন বলেই মনে হচ্ছে। আর যদি আপনি LWS10 এই কুপন কোডটা ব্যবহার করেন, তাহলে হোস্টিঙ্গার থেকে 10% ডিসকাউন্টও কুইকলি পেয়ে যাবেন। এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর হোস্টিঙ্গার আমাকে বিলিং পেজে নিয়ে এসেছে। এখানে বিলিং অ্যাড্রেস ঠিকভাবে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তারপর পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে কার্ড, পেপ্যাল, গুগল পে, অ্যাপল পে সহ একাধিক পেমেন্ট মেথড আছে। যে কোনো একটা দিয়ে পেমেন্ট কমপ্লিট করলেই আমাদের ভিপিএস কেনা হয়ে যাবে। আমি যেহেতু আগেই একটি কেভিএম টু ভিপিএস কিনে রেখেছি, তাই এখন আমি আর নতুন করে কিনছি না। পুরো প্রসেসটা দেখালাম যেন হোস্টিঙ্গার থেকে ভিপিএস কিনতে যেয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে এবং শুরু থেকেই সবকিছু ঠিকভাবে সেট আপ করতে পারেন। এখন আমি হোস্টিঙ্গারের ড্যাশবোর্ডে চলে এসেছি। বাম পাশের মেনু থেকে ভিপিএস সেকশনে ক্লিক করছি। এখানে দেখুন আমার কেভিএম টু সার্ভারটাই দেখা যাচ্ছে। ভিপিএস কেনার পর এখনও আমি কোনো সেট আপ করিনি। পুরো সেট আপটা আমি আপনাদের সাথে ধাপে ধাপে করব, যাতে শুরু থেকে সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারেন। তাহলে চলুন শুরু করি। আমি এখন সেট আপ বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন চুজ এ সার্ভার লোকেশন অপশন আসছে। এখানে আমাদের সার্ভারের লোকেশন সিলেক্ট করতে হবে। সহজভাবে বললে এই লোকেশনটাই ঠিক করে দিবে সার্ভারটা কোন দেশে থাকবে। আমার ক্ষেত্রে দেখছি ইন্ডিয়া লোকেশন থেকে সবচেয়ে ভালো ল্যাটেন্সি পাচ্ছি, তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করছি। আমি কিন্তু প্রথমেই এটি বলেছিলাম, আপনার অলরেডি জানেন, আমি আবারও একটু বলছি, আপনার ইউজাররা কোন দেশ থেকে অ্যাপ ব্যবহার করবে, আপনার টিম কোথায় আছে, আর ভবিষ্যতে কোন জায়গা থেকে বেশি ট্রাফিক আসতে পারে, এসব চিন্তা করে লোকেশন নিলে পরে পারফরমেন্স ভালো পাওয়া যায়। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এরপর আমাকে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে বলছে। এখানে আমি ওএস উইথ প্যানেল অপশনটাই নিচ্ছি, কারণ এতে হোস্টিঙ্গার আগে থেকেই অনেক কিছু সেট করে দিবে, আলাদা করে সব কিছু নিজে কনফিগার করার ঝামেলা থাকবে না। আমরা যেহেতু কুলিফাই ব্যবহার করব, তাই এখান থেকেই কুলিফাই প্যানেলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে একটা মডেল ওপেন হলো। এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি মূলত সিলেক্ট বাটনে ক্লিক করছি। এতে করে কুলিফাই সহ প্রয়োজনীয় সব সেট আপ অটোমেটিকভাবে আমাদের সার্ভারে ইনস্টলের জন্য রেডি হয়ে যাবে। এখন ভিপিএসে এসএসএইচ দিয়ে ঢোকার জন্য একটা রুট পাসওয়ার্ড নিতে বলছে। আমি এখানে একটা স্ট্রং রুট পাসওয়ার্ড দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি। রুট পাসওয়ার্ডটা স্ট্রং হওয়া খুব দরকার, কারণ রুট মানে সার্ভারের সব কিছুর ফুল অ্যাক্সেস। এখানে আরেকটা মজার ব্যাপার হলো হোস্টিঙ্গার ডিফল্টভাবেই ম্যালওয়্যার স্ক্যানার অন করে দিচ্ছে, তাই আমরা এটাকে যেমন আছে তেমনই রাখছি। এখন আমি ফিনিশ সেটআপ বাটনে ক্লিক করছি।
এখন সার্ভার সেটআপ হওয়া শুরু হচ্ছে। এখানে একটু সময় লাগবে। আমার ক্ষেত্রে প্রায় ৩ মিনিট লেগেছে। এই সময়ের মধ্যেই হোস্টিংগার আপনার হয়ে সব প্রয়োজনীয় সেটিং করে সার্ভারটা পুরোপুরি রেডি করে দিবে। এবার আমাদের ভিপিএস পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে এসএসএইচ অ্যাক্সেস সেকশনে আমাদের রুট আইপিটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এই আইপি ব্যবহার করে এসএসএইচ দিয়ে সরাসরি সার্ভারে ঢুকতে পারবো। এসএসএইচ দিয়ে ঢুকলে আপনি সার্ভারের ভেতরে কমান্ড চালাতে পারবেন। কোনো সমস্যা হলে ট্রাবল শুট করতে পারবেন। আর পোর্ট, ফাইল, সার্ভিস সবকিছুর উপরে আপনার পুরো কন্ট্রোল থাকবে। এখন আমি ম্যানেজ ভিপিএস বাটনে ক্লিক করছি। নতুন ইউজার হলে এখানে একটি টেল অ্যাবাউট মডেল দেখতে পারবেন, আমার মতোই। এটা মূলত হোস্টিঙ্গারের জন্য কিছু বেসিক ইনফরমেশন। আমরা এটা ফিল আপ করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যেভাবে সুবিধা হয় সেভাবেই ফিল আপ করে দিবেন। এখন দেখুন, এখানে কুলিফাই দেখা যাচ্ছে এবং আমাদের উবুন্টু সার্ভারটাও সঠিকভাবে রান করছে। আমি এখন কুলিফাইয়ের ম্যানেজ প্যানেল বাটনে ক্লিক করছি। দেখতেই পাচ্ছেন কুলিফাই অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমাদের ভিপিএস এর 8000 পোর্টে কুলিফাই চলছে। এখন আমরা কুলিফাই ব্যবহার করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে নাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করছি। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে কুলিফাই আমাদের ওয়েলকাম পেজ দেখাচ্ছে। এখন আমি স্কিপ সেটআপে ক্লিক করছি। এখন দেখুন, আমাদের সামনে কুলিফাইয়ের ড্যাশবোর্ড পুরোপুরি রেডি। সহজভাবে বললে এটা আপনার নিজের একটা ভার্সেল বা নেটলিফাই টাইপ সেলফ হোস্টেড ডেপ্লয়মেন্ট কন্ট্রোল প্যানেল। এখান থেকেই সার্ভার, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, ডোমেন, এসএসএল সব কিছু এক জায়গা থেকে খুব সহজে ম্যানেজ করা যাবে। আচ্ছা, এখন যদি বাম পাশের মেনুগুলোর দিকে তাকান, দেখবেন অনেকগুলো অপশান আছে। ড্যাশবোর্ড, প্রজেক্ট, সার্ভার, সোর্সেস, ডেস্টিনেশনস, S3 স্টোরেজেস, শেয়ার্ড ভ্যারিয়েবলস, নোটিফিকেশনস, কিজ অ্যান্ড টোকেন্স, ট্যাগস, টার্মিনাল, টিম, সেটিংস, এক্সেট্রা। এগুলো দেখে ভয় পেন না আবার। প্রতিটা অপশানেই আলাদা আলাদা কাজের জন্য। ধীরে ধীরে ব্যবহার করতে করতে সব নিজে থেকেই ক্লিয়ার হয়ে যাবে আপনার। ২-১ দিন ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন কোনটা কোথায় লাগে আর কখন কোনটা দরকার হয়। আমিও সামনে কিছু জিনিস অবশ্যই বলবো। প্রজেক্টস হলো সেই জায়গা যেখানে আপনি আপনার অ্যাপ বা পুরো প্রজেক্টটা গুছিয়ে রাখবেন। একাধিক অ্যাপ থাকলেও এখানে আলাদা আলাদা করে রাখা যায়। ফলে সবকিছু অর্গানাইজ থাকে। সার্ভার্স দেখায় কোন কোন সার্ভারে আপনি কাজ করছেন বা কোন সার্ভারে আপনার অ্যাপ ডিপ্লয় হচ্ছে। সোর্সেস হচ্ছে আপনার গিট প্রোভাইডারের সাথে কানেকশন, যেমন গিটহাব। এখান থেকেই কুলিফাই আপনার রিপোজিটরি থেকে কোড পুল করে নিয়ে চলে আসবে। ডেস্টিনেশনস বলতে বোঝায় আপনার অ্যাপ ঠিক কোথায় রান করবে, কোন সার্ভারে বা কোন রান টাইম এনভায়রনমেন্টে কন্টেইনার চলবে। S3 স্টোরেজেসের ব্যবহার হয় S3 কম্প্যাটেবল স্টোরেজের জন্য, যেখানে আপনি ফাইল আপলোড করে রাখতে পারেন বা ব্যাকআপ আলাদা করে আলাদাভাবে স্টোর করতে পারেন। শেয়ার্ড ভ্যারিয়েবলস দিয়ে একই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল বা কনফিগ একাধিক সার্ভিসে আপনি শেয়ার করতে পারবেন। নোটিফিকেশনস দিয়ে ডিপ্লয় ফেল হলে, সার্ভিস ডাউন হলে বা গুরুত্বপূর্ণ ইভেন্ট হলে নোটিফিকেশনটা পাওয়া যাবে। কিজ অ্যান্ড টোকেন্স হলো আপনার বিভিন্ন অথেন্টিকেশন কি আর ইন্টিগ্রেশন কি ইত্যাদি। এগুলো সবকিছু সেফভাবে গুছিয়ে রাখার জায়গা, যেখানে দরকারি জিনিসগুলো নিশ্চিন্তে রাখা যায় আর কন্ট্রোলেও থাকে। টার্মিনাল অপশন দেখেই বুঝতে পারছেন এটি খুব কাজের, কারণ এখান থেকেই ব্রাউজারে বসেই সরাসরি সার্ভার বা কন্টেইনারের ভেতরে আপনি কমান্ড চালাতে পারবেন। টিমস দিয়ে একাধিক ইউজার ইনভাইট করা যায়, আর কে কী করতে পারবে সেটা এখান থেকেই কন্ট্রোল করা হয়। কার কতটা অ্যাক্সেস থাকবে সবকিছু এখানেই সেট করা থাকে। আর সেটিংস হলো পুরো কুলিফাই ইনস্ট্যান্সের মূল সেটিংসের জায়গা। এখানে গ্লোবাল লেভেলের দরকারি কনফিগগুলো রাখা থাকে। সব মিলিয়ে ডিপ্লয়মেন্ট হোক বা সার্ভার ম্যানেজমেন্ট, সবকিছু শুরু আর শেষ এই ড্যাশবোর্ডেই। এখন আমরা ব্রাউজারে গিয়ে কুলিফাইতে ঢুকছি সার্ভারের আইপি আর 8000 পোর্ট ব্যবহার করে। ঠিক আছে, পরের ধাপে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করি। আমরা আগে কুলিফাইয়ের জন্য ডোমেইন সেট আপ করবো, তারপর বাকি কাজগুলো করব। তো চলুন এখন কুলিফাইয়ের জন্য আমরা ডোমেন সেট আপ করি। এজন্য আমি কুলিফাইয়ের সেটিংস ট্যাবে ক্লিক করছি। এখানে ডোমেন ইনপুট বক্সে আমাদের ডোমেন দিতে হবে, তবে তার আগে ডোমেনটা ডিএনএস লেভেলে প্রস্তুত করে নিতে হবে। আমাদের ডোমেন প্রোভাইডার অন্য কোথাও হতে পারে। আমার ডোমেনটা ক্লাউডফ্লেয়ারে আছে। ডোমেনের নাম rafiudaraj.me। আমি এখন ক্লাউডফ্লেয়ারের ড্যাশবোর্ডে গিয়ে ডিএনএস পেজে ঢুকছি এবং অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করছি। এখানে রেকর্ড টাইপ হিসাবে এ সিলেক্ট করছি। নেম ফিল্ডে আমি একটা সাবডোমেন বানাচ্ছি, তাই নাম দিচ্ছি কুলিফাই। IPv4 অ্যাড্রেসের জায়গায় আমাদের ভিপিএস এর আইপি অ্যাড্রেসটা বসাচ্ছি আর প্রক্সি স্ট্যাটাসটা আপাতত অফ করে দিচ্ছি। প্রক্সি অফ রাখলে রিকোয়েস্ট সরাসরি ভিপিএস এ যাবে, কোনো প্রক্সি ঘুরে যাবে না। এতে শুরুতে ডিবাগ করা সহজ হবে এবং এসএসএল বা রাউটিং সেটআপও ক্লিন থাকবে। সব ঠিক থাকলে এখন সেভ বাটনে ক্লিক করছি। তো আমাদের কুলিফাইয়ের জন্য সাবডোমেন তৈরি হয়ে গেল, তাই না? এখন আবার কুলিফাইতে ফিরে আসি। সেটিংস পেজের ডোমেইন ইনপুট বক্সে আমাদের কুলিফাইয়ের জন্য বানানো ডোমেনটা দিচ্ছি, kulify.rafiudaraj.me, এবং সেভ বাটনে ক্লিক করছি। এখন ব্রাউজারে গিয়ে লিখছি kulify.rafiudaraj.me। দেখুন আমাদের কুলিফাই আমাদের তৈরি করা ডোমেন দিয়েই চলছে, তাই না? এখন আবার আমাদেরকে লগ ইন করতে বলছে। এর কারণ হলো আমরা আগে আইপি দিয়ে কুলিফাইতে ঢুকেছিলাম, তখন সেই সেশনটা আইপি এর সাথে কানেক্টেড ছিল। এখন যেহেতু ডোমেন দিয়ে ঢুকছি, তাই এই ডোমেনের জন্য নতুন করে সেশন তৈরি হয়নি আমাদের ব্রাউজারে। এই জন্য আবার লগ ইন করতে হচ্ছে। এটা একদম একটা সিম্পল ব্যাপার।
লগ ইন করার পর দেখুন আমাদের কুলিফাই এখন পুরোপুরি kulify.rafiuddalaj.me ডোমেনের মাধ্যমেই চলছে। এবার আমরা একটা Next.js প্রজেক্ট কুলিফাই দিয়ে ডিপ্লয় করব। তবে ডিপ্লয় করার আগে আমি সবসময় লোকাল মেশিনে একবার প্রজেক্টটা বিল্ড করে দেখে নেই কোনো এরর আছে কিনা। এটা খুবই দরকারি, কারণ লোকালেই যদি বিল্ড ফেল করে সার্ভারেও ঠিক একইভাবে ফেল করবে। তখন সার্ভারে গিয়ে আবার লক খুঁজে সময় নষ্ট করব না। তো প্রথমে আমি টার্মিনাল ওপেন করছি, তারপর আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে ঢুকে যাচ্ছি। এরপর কোড ডট লিখে ভিএস কোডে প্রজেক্টটা ওপেন করছি, যাতে ফাইলগুলো সামনে থাকে। এখন টার্মিনালে Next.js প্রজেক্ট বিল্ড করার জন্য আমাদের চিরপরিচিত npm run build কমান্ড লিখছি। বিল্ড শেষ হয়ে গেলে প্রোডাকশন মোডে রান করার জন্য npm run start অথবা সংক্ষেপে npm start লিখছি। এরপর ব্রাউজারে গিয়ে ওপেন করে দেখি সবকিছু ঠিক আছে কিনা। পারফেক্ট, সবকিছু একদম ঠিক আছে। এভাবে বিল্ড আর স্টার্ট দুটোই লোকালি চালানোর মানে হলো আপনি কনফার্ম হচ্ছেন যে আপনার প্রজেক্টটা আসলে প্রোডাকশন বিল্ড হিসাবেই ঠিকভাবে রান করছে। কারণ Next.js এর ডেভ মোড আর প্রোডাকশন মোড অনেক সময় আলাদা বিহেভ করে, তাই আগে থেকে এটা চেক করে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এখন আমরা গিটহাবে গিয়ে একটা নতুন রিপোজিটরি তৈরি করব। উপরের দিকের প্লাস আইকনে ক্লিক করছি, তারপর নিউ রিপোজিটরি অপশনে ক্লিক করলাম। এখানে রিপোজিটরির নাম দিচ্ছি traffic-analyze এবং ভিজিবিলিটি হিসাবে প্রাইভেট সিলেক্ট করে রাখছি। প্রাইভেট রাখলে সোর্স কোড সেফ থাকে এবং পরে গিটহাব অ্যাপ ব্যবহার করার সময় পারমিশন কন্ট্রোল করাটাও সহজ হয়। সব ঠিক থাকলে এখন ক্রিয়েট রিপোজিটরি বাটনে ক্লিক করলাম। রিপোজিটরি তৈরি হয়ে গেলে নিচে এক্সিস্টিং রিপোজিটরি ফ্রম দ্য কমান্ড লাইনের জন্য যে কমান্ডগুলো দেওয়া আছে সেগুলো জাস্ট কপি করে নিলাম। এরপর নিজের টার্মিনালে এসে এই কমান্ডগুলো পেস্ট করে রান করছি। এর ফলে আমাদের লোকাল প্রজেক্টটা সাকসেসফুলি গিটহাবে পুশ হয়ে গেল। এখন গিটহাব রিপোজিটরিতে ঢুকে দেখলে দেখতে পাবেন পুরো প্রজেক্টের সোর্স কোড এখানে চলে এসছে। এই জায়গা থেকে এখন CI/CD সেট আপ করা অনেক সহজ হয়ে যায়, কারণ কোড একবার রিপোজিটরিতে থাকলে শুধু ওয়েব হুক কানেক্ট করতে পারলেই গিট পুশ হলেই অটোমেটিক ডিপ্লয় ট্রিগার করা সম্ভব। এবার আমরা কুলিফাইয়ের ভিতরে প্রজেক্ট তৈরি করব। এই জন্য আমি প্রজেক্টস ট্যাবে ক্লিক করলাম। উপরে দেখুন প্লাস অ্যাড নামে একটা বাটন আছে, সেখানে ক্লিক করলাম। এখন এখানে প্রজেক্টের নাম আর একটা ডেসক্রিপশন দিতে বলা হচ্ছে। আমি এই প্রজেক্টের নাম দিচ্ছি ওয়েব অ্যাপ্লিকেশন। আপাতত কোনো ডেসক্রিপশন দিচ্ছি না। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আমি আবার প্রজেক্টস ট্যাবে ফিরে আসলাম। এবার আমরা আরেকটা নতুন প্রজেক্ট তৈরি করব, যেটা মূলত ডেটাবেসের জন্য ব্যবহার করা হবে। একইভাবে আবার প্লাস অ্যাড বাটনে ক্লিক করলাম। এবার নাম দিচ্ছি ডেটাবেসেস এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এভাবে অ্যাপ আর ডেটাবেস আলাদা প্রজেক্টে রাখার সুবিধা হলো পরে আপনি এগুলো আলাদা করে ম্যানেজ করতে পারবেন। অ্যাপ আর ডেটাবেসের লাইফ সাইকেল আলাদা রাখা যায়, পারমিশন আলাদা করে সেট করা যায়, আর ফিউচারে প্রজেক্ট যদি অনেক বড় হয়ে যায় তাহলে পুরো সেটআপটা অনেক বেশি অর্গানাইজ থাকে। এবার আমাদের সোর্স তৈরি করতে হবে। সোর্স বলতে এখানে বোঝাচ্ছে আমাদের প্রজেক্ট যেহেতু গিটহাবে আছে তাই গিটহাবের সাথে কুলিফাইকে কানেক্ট করানো। এই কানেকশনটাকেই কুলিফাইতে সোর্স বলা হয়। তো আমি এখন সোর্সেস ট্যাবে ক্লিক করলাম। এরপর আগের মতোই প্লাস অ্যাড বাটনে ক্লিক করছি। এখানে সোর্সের নাম দিচ্ছি traffic-analyze এবং কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে একটা ওয়েব হুক দেখাচ্ছে। উপরে লেখা আছে ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ বিফোর ইউ ইউজ দিস সোর্স। এই ওয়েব হুকটাই আসলে অটো ডিপ্লয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখনই গিটহাবে নতুন কোড পুশ করব এই ওয়েব হুকে হিট হবে আর কুলিফাই বুঝে যাবে যে নতুন কমিট এসেছে এবং ডিপ্লয় ট্রিগার করতে হবে। সো এটা হচ্ছে আসলে কান পেতে রয়েছে যে কখন আমরা গিটহাবে কোড পুশ করব। এখন আমরা রেজিস্টার নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের গিটহাব অ্যাপ পেজে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন গিটহাব অ্যাপের নাম অটোমেটিকভাবেই সেট হয়ে গেছে। নাম হচ্ছে traffic-analyze। এখন আমি ক্রিয়েট গিটহাব অ্যাপ ফর রাফি উদ্দারাজ বাটনে ক্লিক করলাম। এর মাধ্যমে আমাদের গিটহাব অ্যাপ সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা ইনস্টল রিপোজিটরিজ অন গিটহাব অপশনে ক্লিক করছি, যাতে এই সোর্স কোন কোন রিপোজিটরিতে অ্যাক্সেস পাবে সেটা সিলেক্ট করা যায়। ডিফল্টভাবে অল রিপোজিটরিজ সিলেক্ট করা আছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি অনলি সিলেক্ট রিপোজিটরিজ অপশনে ক্লিক করছি। এরপর traffic-analyze রিপোজিটরিটা সার্চ করে সিলেক্ট করছি এবং ইনস্টল বাটনে ক্লিক করছি। এখন দেখুন আমাদের traffic-analyze রিপোজিটরিটা ঠিকভাবে ইনস্টল হয়েছে এবং সোর্সে সব ইনফরমেশন দেখা যাচ্ছে। অনলি সিলেক্ট রিপোজিটরিজ রাখার কারণে গিটহাব অ্যাপ শুধু এই রিপোজিটরিটাকেই অ্যাক্সেস করতে পারবে, যা প্রোডাকশনের জন্য সিকিউর। এবার আমরা আমাদের প্রজেক্টটা ডিপ্লয় করব। এজন্য আমি আবার প্রজেক্ট ট্যাবে ক্লিক করছি এবং ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টে ঢুকছি। ভেতরে ঢুকে এখন প্লাস অ্যাড রিসোর্স বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন ডিফল্টভাবেই অনেক ধরনের অপশন আছে। পাবলিক রিপোজিটরি, প্রাইভেট রিপোজিটরি, ডকার ফাইল, ডেটাবেসেস, সার্ভিসেস সবকিছু এখান থেকে অ্যাড করা যায়। PostgreSQL, MySQL, অ্যাপরাইট, N8n এর মতো সার্ভিসও সরাসরি এখানেই পাওয়া যায়। আমাদের প্রজেক্ট যেহেতু গিটহাবে আছে এবং আমরা আগে থেকে একটা সোর্স তৈরি করেছি, তাই এখানে আমি প্রাইভেট রিপোজিটরি অপশনে ক্লিক করলাম। এখন আমাদের গিটহাব অ্যাপ বা সোর্স সিলেক্ট করতে হবে, মানে যেটা আমরা তৈরি করেছি traffic-analyze, সেটাতে ক্লিক করছি। এখানে যতগুলো রিপোজিটরি আমরা অ্যাড করেছি সবগুলোই দেখাচ্ছে। যেহেতু আমরা শুধু একটা রিপোজিটরি অ্যাড করছি তাই এখানে শুধু traffic-analyze দেখাচ্ছে। আমি traffic-analyze সিলেক্ট করে লোড রিপোজিটরি বাটনে ক্লিক করলাম। এখন আমরা
কনফিগারেশন পেজে চলে এসেছি। এখানে ব্রাঞ্চ, বিল্ড প্যাক, পেজ ডিরেক্টরি আর পোর্ট এই কয়েকটা অপশন দেখা যাচ্ছে। আপনি যেই ব্রাঞ্চ থেকে ডেপ্লয় করতে চান সেটাই এখান থেকে সিলেক্ট করবেন। বিল্ড প্যাক আসলে ঠিক করে দেয় প্রজেক্টটা কিভাবে বিল্ড হবে আর কিভাবে রান করবে। আমি এখানে নিক্স প্যাক সিলেক্ট করছি, কারণ এটার রিপোজিটরি দেখে নিজে থেকেই বিল্ড আর রান কনফিগগুলো ম্যানেজ করে নেয়। দরকার হলে এখান থেকে কমান্ড পরিবর্তনও করা যায়। আমাদের নেক্সট.js অ্যাপ ডিফল্টভাবে 3000 পোর্টে চলে, এটা আমরা সকলেই জানি, তাই পোর্ট হিসাবে 3000ই রাখছি। সব ঠিক থাকলে এখন কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখন আমরা প্রজেক্টের মেইন কনফিগারেশন পেজে চলে এসেছি। এটিই হচ্ছে ডেপ্লয়মেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আগে প্রজেক্টের নামটা সেট করে নিচ্ছি, যাতে পরে সহজে চেনা যায়। নেম ফিল্ডে লিখছি ট্রাফিক অ্যানালাইজ এবং সেভ বাটনে ক্লিক করছি। নিচে দেখবেন ডোমেন সেকশনে কুলিফাই নিজে থেকেই ডোমেন জেনারেট করে নিয়েছে এবং এটি দিয়েও মূলত আমাদের অ্যাপ্লিকেশন আমরা অ্যাক্সেস করতে পারবো। পরে চাইলে আমরা কাস্টম ডোমেনও সেট করতে পারবো। এখন নিচে বিল্ড কমান্ড দেওয়ার অপশন দেখা যাচ্ছে। চাইলে কিছু না দিলেও কুলিফাই নিজে থেকেই ডিটেক্ট করে বসিয়ে দিবে, কারণ আমরা নিক্স প্যাক্স ব্যবহার করেছি। তবে আমি এখানে পরিষ্কারভাবে কমান্ডগুলো দিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে। ইনস্টল কমান্ড হিসাবে লিখছি npm ইনস্টল, বিল্ড কমান্ড হিসাবে npm রান বিল্ড আর স্টার্ট কমান্ড হিসাবে npm রান স্টার্ট। এগুলো দেওয়ার পর আবার সেভ বাটনে ক্লিক করছি। আমাদের যদি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দরকার হয় তাহলে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস ট্যাবে ক্লিক করব। এখানে খুব সহজভাবেই লেখা আছে কিভাবে করতে হবে, এটা আপনারা বুঝতেই পারছেন। এখন আমরা আমাদের প্রজেক্টের জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস অ্যাড করব। প্লাস অ্যাড বাটনে ক্লিক করলে একটা করে ভ্যারিয়েবল দেওয়া যাবে। আবার ডেভেলপার ভিউতে গেলে একসাথে সব ভ্যারিয়েবলও পেস্ট করে দেওয়া যায়, যেটা অনেক সুবিধাজনক। আমরা আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসগুলো প্রোডাকশন এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস সেকশনে পেস্ট করে দিচ্ছি। প্রিভিউ ডেপ্লয়মেন্টসের জন্য এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস আলাদা রাখাও কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস, কারণ প্রিভিউ আর প্রোডাকশন এক হলে অনেক সময় টেস্ট ডেটা প্রোডাকশনে চলে যেতে পারে বা সিক্রেট লিক হওয়ার ঝুঁকি থাকে। সব যদি ঠিক থাকে, এখন সেভ অল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বাটনে ক্লিক করলাম। কিন্তু আমাদের এই প্রজেক্ট রান করতে গেলে একটা ডেটাবেস প্রয়োজন, সেটা হচ্ছে PostgreSQL ডেটাবেস। তাই এখন আমাদের কাজ হচ্ছে PostgreSQL এর কানেকশন স্ট্রিংটা আমাদের অ্যাপের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে অ্যাড করা। তবে তার আগে PostgreSQLটাকে কুলিফাইয়ের ভিতরে ইনস্টল করতে হবে। এই জন্য আমি আবার প্রজেক্ট সেকশনে ফিরে যাচ্ছি এবং ডেটাবেসেস প্রজেক্টে ক্লিক করছি। ভেতরে ঢুকে এখন প্লাস অ্যাড রিসোর্স বাটনে ক্লিক করছি। এবার আমরা PostgreSQL অ্যাড করব, তাই সার্চ বক্সে লিখছি PostgreSQL। দেখুন PostgreSQL ডেটাবেসটি চলে এসেছে, আমি সেখানে ক্লিক করলাম। এখন এখানে PostgreSQL এর কয়েকটা ভার্সন দেখা যাচ্ছে। আমি ডিফল্ট যেটা আছে PostgreSQL 17 সেটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আগের মতোই একটা কনফিগারেশন পেজ ওপেন হইল। এখানে PostgreSQL এর সেটিংসগুলো দেখা যাচ্ছে। উপরে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেখাচ্ছে এগুলোই আমাদের ডেটাবেসের ক্রিডেন্সিয়াল। নিচে নেটওয়ার্ক সেকশনে পোর্টস অ্যান্ড ম্যাপিংও দেখা যাচ্ছে। চাইলে এখান থেকে আমরা পোর্ট পরিবর্তনও করে নিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের সেটা প্রয়োজন নেই। আর নিচের দিকে দেখুন PostgreSQL URL দেওয়া আছে। এটি মূলত আমাদের ডেটাবেসের কানেকশন স্ট্রিং। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখা দরকার, ডেটাবেসকে পাবলিক ইন্টারনেটে এক্সপোজ করা একেবারেই ঠিক নয়। অ্যাপ আর ডেটাবেস একই নেটওয়ার্কে রেখে এই ইন্টারনাল কানেকশন স্ট্রিং ব্যবহার করাই সবচেয়ে সেফ। এতে করে সিকিউরিটি রিস্ক অনেক কমে যায়। এখন আমি উপরের স্টার্ট বাটনে ক্লিক করছি। এর মানে আমাদের PostgreSQL ডেটাবেসটা এখন স্টার্ট হচ্ছে, অর্থাৎ ডেপ্লয় হচ্ছে। একটু সময়ের মধ্যেই ডেটাবেসটা রানিং হয়ে যাবে। দেখুন আমার ডেটাবেসটা এখন পারফেক্টলি স্টার্ট হয়ে গেছে। এখন আমি PostgreSQL URLটা কপি করছি, কারণ এই কানেকশন স্ট্রিংটাই আমাদের নেক্সট.js প্রজেক্টের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে আমাদেরকে দিতে হবে। আমি এটাকে কপি করে নিলাম। এরপর আবার আমরা প্রজেক্ট সেকশনে ফেরত আসলাম। এখন আবারও ওয়েব অ্যাপ্লিকেশনে ক্লিক করি। অ্যাপ্লিকেশনসের মধ্যে আমাদের ট্রাফিক অ্যানালাইজ অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপের কনফিগারেশন পেজটা ওপেন হলো। এখন আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস ট্যাবে ক্লিক করলাম। এরপর ডেভেলপার ভিউতে ক্লিক করছি, যাতে একসাথে সব ভ্যারিয়েবল দেওয়া যায়। এখানে এখন আমরা আমাদের PostgreSQL ডেটাবেসের কানেকশন স্ট্রিংটা অ্যাড করে দিচ্ছি। ভ্যারিয়েবলটা ঠিকভাবে বসানোর পর সেভ অল এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বাটনে ক্লিক করলাম। এরপর আমরা জেনারেল ট্যাবে ক্লিক করছি। উপরে দেখুন ডেপ্লয় নামে একটা বাটন আছে, আমি সেখানে ক্লিক করছি। এখন আমাদের প্রজেক্ট ডেপ্লয় হওয়া শুরু হয়ে গেছে। কুলিফাই গিটহাব থেকে আমাদের রিপোজিটরি ফেচ করছে, তারপর ডকার কন্টেইনার ক্রিয়েট করছে এবং পুরো অ্যাপটাকে ডকারাইজ করছে। কিছুক্ষণ পর দেখুন কুলিফাই আমাদের প্রজেক্টটা সফলভাবে ডেপ্লয় করে ফেলেছে। এখন প্রজেক্ট স্ট্যাটাস হিসাবে রানিং দেখাচ্ছে। উপরে লিঙ্কস নামে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করলাম। এখানে একটা ইউআরএল দেখা যাচ্ছে। এই ইউআরএলটাই আমাদের অ্যাপের লাইভ ইউআরএল, যেটা কুলিফাই নিজে থেকেই জেনারেট করেছে। আমি এখন এই ইউআরএলে ক্লিক করে ব্রাউজারে ওপেন করছি। দেখুন আমাদের নেক্সট.js অ্যাপটা সফলভাবে লাইভ হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক কাজ করছে। এখন কুলিফাই আমাদের জন্য নিজে থেকে একটা ডিফল্ট ডোমেন সেট করে দিয়েছে, কিন্তু এই ডোমেনটা আমাদের আসলে দরকার নাই। আমরা এই হিজিবিজি ডোমেনটা চাই না, আমরা চাই নিজেদের একটা কাস্টম ডোমেন ব্যবহার করতে। তাই এখন আমি ক্লাউডফ্লেয়ারে যাব। এখানে আমরা একটা সাব ডোমেন বানাবো, তারপর সেটাকে কুলিফাই দিয়ে ডেপ্লয় করা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করব। এর জন্য আমি ক্লাউডফ্লেয়ারের ডোমেন সেকশনে ডিএনএস পেজে ঢুকলাম, তারপর অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করলাম। টাইপ হিসাবে আমরা সিলেক্ট করছি। নেম ফিল্ডে আমি সাব ডোমেন দিচ্ছি ট্রাফিক অ্যানালাইজ।
IPv4 অ্যাড্রেসের জায়গায় আমাদের VPS এর IP অ্যাড্রেসটা বসাচ্ছি। প্রক্সি স্ট্যাটাস এখানে অফ করে দিলাম। সব যদি ঠিক থাকে এখন সেভ বাটনে ক্লিক করলাম। জোস! আমাদের সাবডোমেন তৈরি হয়ে গেল। এখন আবার কুলিফাইতে ফেরত আসছি। ট্রাফিক অ্যানালাইজ অ্যাপ্লিকেশনের কনফিগারেশন পেজে ঢুকলাম। এখানে ডোমেইনস নামে একটা ফিল্ড আছে। দেখুন, এখানে একটা ডিফল্ট ডোমেন আছে যেটা কুলিফাই নিজে জেনারেট করে দিয়েছে। এই ডোমেন দিয়েও অ্যাপ অ্যাক্সেস করা যায়, কিন্তু আমরা এটা ব্যবহার করতে চাই না। আমরা চাই আমাদের নিজের ডোমেনটাই এখানে কাজ করুক। তাই এখন ডোমেইনস ইনপুট ফিল্ডে লিখছি trafficanalyze.rafiuddaraj.me এবং সেভ বাটনে ক্লিক করছি। শুধু সেভ করলেই কিন্তু সাথে সাথে কাজ করবে না। দেখুন, সেভ করার পর একটা টোস্ট অ্যালার্ট আসছে, যেখানে বলা আছে দ্য লেটেস্ট কনফিগারেশন হ্যাজ বিন অ্যাপ্লাইড, প্লিজ রিডেপ্লয় টু অ্যাপ্লাই নিউ কনফিগারেশন। মানে নতুন ডোমেন আর সেটিং ঠিকভাবে কাজ করাতে হলে রিডেপ্লয় করা লাগবে। ঠিক আছে, এখন আমি উপরের রিডেপ্লয় বাটনে ক্লিক করছি। দেখুন, আমাদের প্রজেক্ট এখন রিডেপ্লয় হচ্ছে। জোস! প্রজেক্টটা রিডেপ্লয় হয়ে গেল। এরপর আমি লিঙ্কস ট্যাবে ক্লিক করলাম। দেখুন, এখানে এখন আমাদের নতুন ডোমেনটা দেখা যাচ্ছে trafficanalyze.rafiuddaraj.me। আমি সেখানে ক্লিক করলাম। দেখুন, ব্রাউজারে এখন আমাদের প্রজেক্টটা নিজের ডোমেন দিয়েই সঠিকভাবে চলছে। এখানে মজার বিষয়টা হলো আমাদের আলাদা করে SSL বা HTTPS সেট আপ করতে হয়নি। কুলিফাই নিজেই অটোমেটিকভাবে SSL সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে এবং HTTPS এনাবল করে দিয়েছে। মানে ডোমেন অ্যাড করা, রিভার্স প্রক্সি কনফিগার করা আর SSL সেট আপ করা, এই পুরো কাজটাই কুলিফাই ব্যাকগ্রাউন্ডে নিজে থেকেই করে ফেলেছে। এজন্য কাস্টম ডোমেন সেট করার পর রিডেপ্লয় করা লাগবেই, এটাই কিন্তু আমাদের কমন সেন্স বলে, তাই না? কারণ তখন রাউটিং কনফিগ, রিভার্স প্রক্সির রুলস আর SSL সার্টিফিকেট নতুন ডোমেনের জন্য আবার অ্যাপ্লাই হয়। সব মিলিয়ে খুব কম স্টেপেই প্রোডাকশন রেডি সেট আপ দাঁড়িয়ে গেল কিন্তু আমাদের, তাই না? এবার আমরা দেখব অটো ডেপ্লয়, যাকে CI/CD বলা হয়। আমরা যেহেতু এই প্রজেক্টটা গিটহাব দিয়ে ডেপ্লয় করছি এবং শুরুতেই গিটহাব অ্যাপের ওয়েব হুক কানেক্ট করছি, তাই কুলিফাই অটোমেটিকভাবেই গিটহাবের সাথে CI/CD সেট করে ফেলেছে। এর মানে হলো এখন থেকে আমরা লোকাল মেশিনে কোড আপডেট করে গিটহাবে পুশ দিলেই কুলিফাই নিজে থেকেই নতুন কোড পুল করে নিয়ে এসে অ্যাপটা আবার রিডেপ্লয় করে দিবে। চলুন এটা প্র্যাকটিক্যালি দেখি। আমি আমার লোকাল প্রজেক্টে গিয়ে VS কোডের মধ্যে layout.ts ফাইলটা ওপেন করছি। এখানে চিলড্রেন যে জায়গাটা আছে তার নিচে টোস্টার কম্পোনেন্টটা লিখে দিলাম। তো আমাদের কোড আপডেট হয়ে গেছে। এখন টার্মিনালে এসে লিখছি git add dot git commit -m, একটা মেসেজ দিচ্ছি add:\toaster এবং শেষে git push। তো এখন আমাদের কোড গিটহাবে পুশ হয়ে গেল। যেহেতু কোড পুশ হয়েছে, তাই এখন আমাদের কমন সেন্স অনুযায়ী কুলিফাই ওয়েব হুকের মাধ্যমে এটা ধরার কথা, তাই না? তো চলুন আবার কুলিফাইতে ফেরত যাই। ট্রাফিক অ্যানালাইজ অ্যাপ্লিকেশনের কনফিগারেশন পেজে গিয়ে ডেপ্লয়মেন্টস ট্যাবে ক্লিক করছি। দেখুন, এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। নিচে লক্ষ্য করলে দেখবেন কমিট আইডিটাও দেখা যাচ্ছে আর কমিট মেসেজও দেখাচ্ছে, যেটা আমরা একটু আগে দিয়েছিলাম। অ্যাড টোস্টার, এই মেসেজটা স্পষ্টভাবে লেখা আছে। ওয়েব হুক দিয়ে ট্রিগার হয়েছে বলেই এই ইনফোটা এখানে অটোমেটিক চলে এসছে। ওই যে বলেছিলাম কুলিফাই ওয়েব হুকের মাধ্যমে কান পেতে রয়েছে আপনি কখন পুশ করবেন। এই জিনিসটা খুবই ভ্যালুয়েবল, কারণ ডেপ্লয়মেন্ট হিস্ট্রিতে যদি কমিট আইডি আর কমিট মেসেজ থাকে, তাহলে কোন চেঞ্জ ঠিক কখন লাইভ হয়েছে সেটা সহজেই ট্র্যাক করা যাবে। কোনো সমস্যা হলে দ্রুত বুঝে নেওয়া যায় কোন ডেপ্লয় থেকে ইস্যু শুরু হয়েছে, আর দরকার হলে রোলব্যাক বা কম্পেয়ার করাও সহজ হয়। নিচের দিকের কিছু ডিপ্লয় দেখলে দেখবেন ম্যানুয়াল লেখা আছে। ওগুলো আমরা নিজেরা বাটনে ক্লিক করে রিডেপ্লয় করেছিলাম। আমি এখন এই রিডেপ্লয় হওয়া ডিপ্লয়টার ভেতরে ঢুকছি। দেখুন, এখানে পুরো রিডেপ্লয়ের লগ দেখা যাচ্ছে। জোস, তাই না? প্রজেক্টটা আবার রিডেপ্লয় হয়ে গেল। এখন আমি ব্রাউজারে গিয়ে আবার আমাদের প্রজেক্টটা ওপেন করছি। দেখুন, আমরা যে টোস্টার কম্পোনেন্টটা অ্যাড করেছিলাম সেটা ঠিকভাবে কাজ করছে। মানে অটো ডেপ্লয় সাকসেস হয়েছে। কুল, তাই না? এখন আমরা দেখব কিভাবে রোল ব্যাক করতে হয়। এর জন্য আমি ট্রাফিক অ্যানালাইজ প্রজেক্টের কনফিগারেশন পেজে আছি এবং এখান থেকে রোল ব্যাক অপশনে ক্লিক করছি। দেখুন, এখানে দুইটা রোল ব্যাক ইমেজ অ্যাভেলেবেল আছে। যেহেতু কুলিফাই নিজেই আমাদের অ্যাপ্লিকেশনটা ডকারাইজ করে রাখে, তাই আগের ভার্সনের ইমেজগুলো এখানে অটোমেটিকভাবেই সেভ হয়ে আছে। এখন আমরা টেস্ট করার জন্য দ্বিতীয় ইমেজটার রোল ব্যাক বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন রোল ব্যাক করার জন্য রিডেপ্লয় শুরু হয়ে গেছে। জোস! আমাদের রোল ব্যাক প্রসেসটা শেষ হয়ে গেছে। এবার যদি ডেপ্লয়মেন্টস ট্যাবে ক্লিক করি, দেখবেন রোল ব্যাক লেভেলে দিয়ে একটা রিডেপ্লয় দেখাচ্ছে। এখন আমরা প্রজেক্টটা আবার রান করে দেখি। দেখুন, এবার কিন্তু আমাদের অ্যাপে টোস্টার আর নেই। এর মানে হলো আমরা সাকসেসফুলি আগের ভার্সনের রোল ব্যাক করতে পেরেছি। প্রোডাকশনে কোনো আপডেট সমস্যা করলে এই রোল ব্যাক ফিচারটাই সবচেয়ে বেশি কাজে আসে। আমরা চাইলে লগস ট্যাবে ক্লিক করে সব লগ দেখতে পারি। কোনো সমস্যা হলে ডিবাগিং এর প্রথম জায়গা সাধারণত এটি। বিশেষ করে 502 এরর, ডাটাবেস কানেক্ট না হওয়া, কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল মিসিং থাকা বা মেমোরি ক্র্যাশের মতো ইস্যুগুলো সব রান টাইম লগেই ধরা পড়ে যায়। তাই অ্যাপ ঠিকমতো চলছে কিনা বোঝার জন্য লগস খুবই গুরুত্বপূর্ণ। এরপর টার্মিনাল ট্যাবে ক্লিক করলে আমরা সরাসরি টার্মিনাল ব্যবহার করতে পারি। মানে ব্রাউজার থেকেই কন্টেনারের ভিতরে ঢুকে কমান্ড চালানো যাবে। ছোটখাটো চেক করা, ডাটাবেস মাইগ্রেশন চালানো বা কোনো ডায়াগনস্টিক্স কমান্ড রান করতে টার্মিনাল অনেক সময় কাজে আসে। আলাদা করে SSH ওপেন করতে হয় না। আমরা চাইলে S3 স্টোরেজেসও যুক্ত করতে পারি। S3 স্টোরেজ থাকলে ফাইল আপলোড রাখা, ব্যাকআপ আলাদা করে সংরক্ষণ করা বা স্ট্যাটিক অ্যাসেট অফলোড করা
অনেক গুছানোভাবে করা যায়। বড় অ্যাপে গেলে এই বিষয়টা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন এবং এটি আসলেই কাজের একটা জিনিস। এবার ব্যাকআপের কথায় আসি। আমরা চাইলে কুলিফাইয়ের নিজস্ব ব্যাকআপ সিস্টেমও ব্যবহার করতে পারি। এর জন্য সেটিংসে ক্লিক করছি, তারপর ব্যাকআপ ট্যাবে ক্লিক করছি। এখানে একবার ব্যাকআপের কনফিগারেশন সেট করে দিলেই কুলিফাই নিজে থেকেই ব্যাকআপ নিতে শুরু করবে। এর পাশাপাশি আমরা যেহেতু হোস্টিঙ্গারের KVM টু VPS নিয়েছি এবং সেখানে ডেইলি অটো ব্যাকআপ সার্ভিস যদি নেওয়া থাকে, তাহলে হোস্টিঙ্গার প্যানেল থেকেও অটোমেটিক ব্যাকআপ পাওয়া যাবে। এবার আমরা দেখব SSH দিয়ে লগ ইন করে টার্মিনাল ব্যবহার করে কিভাবে কুলিফাই সেট আপ করা যায়। কুলিফাইয়ের আগেও আমরা সেট আপ করেছি, বাট এবার আমরা টার্মিনাল দিয়ে দেখব। প্রথমে আমি আমার হোস্টিঙ্গারের ড্যাশবোর্ডে যাচ্ছি। এখানে রুট অ্যাক্সেস সেকশনে একটা SSH রুট আইপি দেখা যাচ্ছে, সেটি কপি করছি। তারপর আমি আমার টার্মিনাল ওপেন করছি এবং সেখানে SSH রুট আইপিটা পেস্ট করছি। যদি আপনি প্রথমবার SSH দিয়ে ঢোকেন, তাহলে টার্মিনালে একটা অথ ফিঙ্গারপ্রিন্ট দেখাবে আমার মতো। এটা একদম নর্মাল। আমি এখানে শুধু ইয়েস লিখছি। এরপর SSH রুট পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখুন, আমি এখন SSH এর মাধ্যমে ডিরেক্টলি আমার VPS এর মধ্যে ঢুকে গেছি। ফিঙ্গারপ্রিন্টে ইয়েস দেওয়ার মানে হলো আপনি প্রথমবার সার্ভারটাকে ট্রাস্ট করছেন। একবার রুট দিয়ে ঢুকে গেলে সার্ভারের পুরো কন্ট্রোল আপনার হাতে চলে আসে। এখন আমরা কুলিফাই ইনস্টল করব। এর জন্য আমি কুলিফাইয়ের ডকুমেন্টেশনে যাচ্ছি। ইনস্টলেশন ডক্সের মধ্যে সেলফ হোস্টেড ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে। এখানে আমি কুইক ইনস্টলেশন কমান্ডটাই ব্যবহার করব। কমান্ডটা কপি করে আমার টার্মিনালে পেস্ট করছি। জোস! এখন দেখুন কুলিফাই ইনস্টল হতে শুরু করেছে। কনগ্রাচুলেশনস! আপনি এখন SSH ব্যবহার করে নিজের VPS এ কুলিফাই ইনস্টল করে ফেলেছেন। কুলিফাই ডিফল্টভাবে 8000 পোর্টে রান করে। এখন ব্রাউজারে গিয়ে যদি আপনার VPS এর আইপির সাথে :8000 লেখেন, দেখবেন কুলিফাই ওপেন হচ্ছে এবং নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। তো এখন বাকি কাজগুলো তো দেখেই ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে দেখলাম কিভাবে হোস্টিঙ্গারের VPS নিয়ে একটা পুরো প্রোডাকশন সেটআপ দাঁড় করানো যায়। হোস্টিঙ্গার থেকে প্ল্যান সিলেক্ট করা, সার্ভার লোকেশন ঠিক করা, OS উইথ প্যানেল দিয়ে কুলিফাই সেটআপ করা, তারপর কুলিফাই ড্যাশবোর্ডে GitHub রিপোজিটরি কানেক্ট করে Next.js অ্যাপ ডিপ্লয় করা। এর সাথে PostgreSQL ডেটাবেস অ্যাড করলাম, কানেকশন স্ট্রিং এনভায়রনমেন্টে বসালাম, আর শেষে নিজের কাস্টম ডোমেন দিয়ে অ্যাপটা লাইভ করলাম। সবচেয়ে ভালো বিষয় হলো, ডোমেন অ্যাড করার পর SSL বা HTTPS নিয়ে আমাদের কিছুই করতে হয়নি। কুলিফাই নিজেই সব হ্যান্ডেল করে দিয়েছে। এরপরে আমরা দেখলাম অটো ডিপ্লয় কতটা সহজ। লোকাল থেকে গিট পুশ দিলেই অ্যাপ নিজে নিজেই আপডেট হয়ে যাচ্ছে। কোন কমিট কখন লাইভ হলো সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর কোনো আপডেটের সমস্যা হলে এক ক্লিকে আগের ভার্সনে ফিরে যাওয়া যাচ্ছে রোল ব্যাক করে। আর সবশেষে দেখলাম চাইলে হোস্টিঙ্গার VPS-এ SSH দিয়ে ঢুকে এক লাইনের কমান্ডেই কুলিফাই ইনস্টল করে ফেলা যাচ্ছে। মোট কথা, হোস্টিঙ্গারের VPS ব্যবহার করে আমরা নিজের একটা ভার্সেল বা নেটলিফাই টাইপ সিস্টেম বানিয়ে ফেললাম, যেখানে অ্যাপ, ডেটাবেস, ডোমেন আর ডিপ্লয়মেন্ট সব কিছু এক জায়গা থেকে সহজভাবে ম্যানেজ করা যায়।